নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করেছি আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা ৭ পাখি বাঁধা। দুটো এপিসোড এর আগে পড়েছি, আজকে শুনবেন তৃতীয় পর্ব। তবে গল্প শুরুর আগে আপনাদেরকে একটা ছোট্ট রিক্যাপ দিই। অর্চনা বসুর সঙ্গে তার স্কুলের অন্য টিচারদের সেরকম ভালো সম্পর্ক নেই, একমাত্র কল্পনাদি ছাড়া। কল্পনাদির সঙ্গে অর্চনা বসুর বেশ ভালো সম্পর্ক। সেই কল্পনাদির বাড়ি গেছে, কল্পনাদিও তার বাড়িতে এসেছে। কল্পনাদি বিয়ে করেননি, তিনি একাই থাকেন তার গাছপালা এবং পোষ্যদের সঙ্গে। অর্চনার এই ব্যাপারটা বেশ ভালো লাগে, কিন্তু কল্পনাদি চায় অর্চনার সঙ্গে তার ভাই নিখিলেশের একটা সম্পর্ক গড়ে উঠুক, কিন্তু অর্চনার দিক থেকে সেরকম কোনো আভাস পায় না। ওদিকে স্কুলের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে অর্চনার সখ্যতা খুব বেশি। তার মায়া মমতা স্কুলের ছোট বাচ্চাদের প্রতি অগাধ। পাশের বাড়ির মালা যখন তার ভাইকে নিয়ে অর্চনার বাড়িতে আসে, তখন অর্চনা খুব খুশি হয়, তার ভাইকে খুব আদর দেয়। এই নিয়ে স্কুলের টিচারদের মধ্যে প্রচুর গল্প, প্রচুর কানাঘুষো। এরকমই একদিন মালার ভাইকে আদর করতে করতে অর্চনা খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। সে হঠাৎ করে বলতে শুরু করে, আমাকে মা বল, মা বলে ডাক। কিন্তু পরক্ষণে বুঝতে পারে মালা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বুঝতে পারে ব্যাপারটা ঠিক হয়নি এবং প্রত্যাশিতভাবেই এই ব্যাপারটা চারিদিকে রটে যায়। সেই রাতেই অর্চনা ঠিক করে পরের দিন রেজিগনেশন দেবে স্কুলে। কিন্তু সে রেজিগনেশন দেয় না, স্কুলে যায় এবং সমস্ত ক্লাস সে ঠিকমতো করে। সেদিন কল্পনাদি আভাসে ইঙ্গিতে অর্চনাকে বিয়ে করার কথা বলে। সেই রাতেই নিখিলেশ আসে অর্চনার বাড়িতে, কিন্তু অর্চনা তাকে জানায় তার আর নিখিলেশের বয়সের পার্থক্য অনেক বেশি, অর্থাৎ অর্চনা নিখিলেশের থেকে অনেক বড়। নিখিলেশ একটু দমে যায় এবং অর্চনা ইনডিরেক্টলি তাকে নাকচ করে। এরপরেই গল্প একেবারে অর্চনার অতীতে চলে যায়, যখন অর্চনা কলেজ স্টুডেন্ট। তার পরিবার, তার ব্যাকগ্রাউন্ড, সে কীরকম ফ্যামিলি থেকে এসেছে, তার গল্প এখানে লেখক লিখতে শুরু করেন। অর্চনার বাবা রিটায়ার্ড পার্সন, কিন্তু মা প্রচণ্ড দাপুটে মহিলা। অর্চনার এক বোন আছে বরুণা, আর একটি দাদা আছে। হঠাৎ একদিন কলেজ যাওয়ার পথে বাসে অর্চনার সঙ্গে একজনের দেখা হয়। অচেনা এক ব্যক্তিকে বাসে দেখে তার প্রতি একটা গল্প তৈরি করে সে বাড়িতে এসে বরুণাকে বলে, এবং এই নিয়েই তার মা প্রচণ্ড রেগে যায় যে বাড়িতে একটা গাড়ি থাকতো, সে কেন বাসে ট্রামে করে কলেজ যাবে, হাজার হোক সে মেয়ে। এই নিয়ে বাড়িতে তার মা তার বাবার সঙ্গে প্রচণ্ড অশান্তি শুরু করে। বরুণা এসব দেখে খুব মজা পায়, কিন্তু এই যে মানুষটির সঙ্গে অর্চনার বাসে দেখা হলো, তার সাথে কি অর্চনার এর পরেও দেখা হবে? সে কেন এলো এই গল্পে? সেটা শুনতে এই পর্বটা শুনতেই হবে। তো চলুন শুরু করি আজকের পর্ব। বাবার ঘরে সেদিন সন্ধ্যায় অর্চনা তার কি একটা লেখা নকল করে দিচ্ছিল। মাও ছিলেন ঘরে। বাবার ট্রাঙ্ক খুলে ব্যাংকের পাসবইয়ের জমা খরচ দেখছিলেন। টেলিফোন বেজে উঠতে বাবা টেলিফোন ধরলেন। কথাবার্তায় মনে হলো বাবা কারোর স্কুল ফাইনাল পরীক্ষার খবর শুনে খুশি হয়েছেন। অর্চনার মনে পড়ল ইলা মাসির ছেলে মিন্টু এবারে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছে। ইলা মাসি বাবার ব্যারিস্টার বন্ধুর স্ত্রী, মায়ের অন্তরঙ্গ বান্ধবী। অর্চনা বরুণারও যাতায়াত আছে সেখানে। টেলিফোনে কিছু শুনেই বাবা যেন থমকে গেলেন। বিব্রত কণ্ঠ কানে এলো, পার্টি? ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কবে? মায়ের কানে কিছুই যায়নি বোধ হয় এতক্ষণ। পার্টি শুনে ঘাড় ফেরালেন, তারপর ইশারায় জানতে চাইলেন কে।
বাবার মুখভাব বদলেছে, কিন্তু মুখে খুশির ভাবই প্রকাশ করেছেন। মায়ের ইশারার জবাব না দিয়ে ফোনের জবাবটাই শেষ করলেন। খুব ভালো কথা, তা আপনি বরং আমার স্ত্রীর সঙ্গেই পরামর্শ করুন। হ্যাঁ, আমি তো তার ওপরেই সব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে আছি। এই ধরুন একটু। মিসেস বাসু ততক্ষণে উঠে এসেছেন। টেলিফোনের মুখটা চেপে তার দিকে সেটা বাড়িয়ে দিয়ে ডক্টর বাসু সংক্ষিপ্ত উক্তি করলেন, পার্টি। অর্চনার মজাই লাগছিল, পাছে বাবার চোখে চোখ পড়ে যায় সেই জন্য তাড়াতাড়ি মুখ নামালো। টেলিফোনে মায়ের আনন্দটুকু আরও উপভোগ্য। মিন্টু স্কুল ফাইনালে একেবারে প্রথম হয়েছে শুনে একটু একটু আনন্দ প্রকাশ করলে চলে। অর্চনা যে ঘরে আছে তাও মায়ের খেয়াল নেই বোধহয়। বাবার হয়ে একেবারে নিশ্চিন্তে কথা দিয়ে দিচ্ছেন, আর বাবার প্রশংসায় পঞ্চমুখ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবেন, নিজে কত বড় স্কলার জানো তো, এইসব ব্যাপারে ওর খুব উৎসাহ। মেয়েরা একবার একটু খারাপ রেজাল্ট করলে ওর ভয় আমি শুদ্ধ চুপ করে যাই। অর্চনার হাসি সামলানো দায়। চেয়ে দেখে বাবাও ওর দিকে চেয়ে হাসছেন। মা টেলিফোন রেখে বিছানায় বসলেন। দরজার ওধারে চোখ পড়তেই ডাকলেন, এই দাশু, শোন। দাশু ঘরে এসে দাঁড়ালো। দাদাবাবু কি করছে রে? দাশু নির্বিকার জবাব দিল, ব্যবসা করছেন। কি? দাশু ব্যাখ্যা করে বোঝালো, নিচে দাদাবাবু আর ননিবাবুতে বসে কাগজে ব্যবসা লিখছেন। মায়ের মাথায় অনেক ভাবনা। হুকুম করলেন, গিয়ে বল আমি ডাকছি। দাশু চলে গেল। মা ঘুরে বসলেন বাবার দিকে। শুধু হাতে তো আর যাওয়া যায় না, ছেলেটাকে একটা ঘড়ি না হয় দেওয়া যাক। বিজন গিয়ে দেখে শুনে আজই নিয়ে আসুক, কি বলো? বই রেখে বাবা চুরুটের বাক্সর দিকে হাত বাড়ালেন। বইয়ের সাইজে সুন্দর একটা কাশ্মীরি কাজ করা কাঠের বাক্সে চুরুট থাকে। ভয়ে ভয়ে অর্চনা বাক্সটা বাবার দিকে এগিয়ে দিল। মুখ বন্ধ করার জন্যই যেন তিনি আস্ত একটা চুরুট নিজের মুখগহ্বরে ঠেলে দিলেন। ইলামাসির বাড়ির এই পার্টিতে অর্চনা এসেছিল, স্বেচ্ছায় আসেনি, আসতে হয়েছিল। মায়ের এইসব আভিজাত্য রক্ষার ব্যাপারে বরুণা তবু পার পায়, কিন্তু ও বড় পায় না। অবশ্য এবারে বরুণাও রেহাই পায়নি। বাবা আসেননি, আসবেন না অর্চনা জানতই। ইলামাসি খোঁজ করেছিলেন, মা জবাবদিহি করেছেন, আর বলো কেন ভাই, আসতে পারলেন না বলে তার নিজেরই কি কম দুঃখ? হঠাৎ শরীরটা খারাপ হয়ে পড়ল। যাই হোক, মায়ের সঙ্গে অর্চনা আজ পর্যন্ত যত জায়গায় গেছে তার মধ্যে এবারে এই ইলামাসির বাড়ি থেকেই মনে মনে একটু খুশি হয়ে ফিরেছে। ছেলের পরীক্ষার কৃতিত্ব উপলক্ষে ঘরোয়া পার্টি হলেও অভ্যাগত একেবারে কম জোটাননি ইলামাসি। এখানে যাদের দেখল তাদের সকলকেই কারো না কারো জন্মদিনের অনুষ্ঠানে দেখেছে, সাংস্কৃতিক জলসা বা নাচের আসরেও দেখেছে, আবার রিলিফ চ্যারিটি শোতেও দেখেছে। নতুনের মধ্যে মিন্টুর 2-4 বন্ধু বান্ধব, কাজেই এই অনুষ্ঠানেও অভিনবত্ব কিছু ছিল না। আর অর্চনা ভাবছিল কতক্ষণে শেষ হবে আর কতক্ষণে বাড়ি যাবে। বৈচিত্র্যের কারণ ঘটল খাবার টেবিলে। হল ঘরে মস্ত একটা ডিম্বাকৃতি ডাইনিং টেবিল, চারদিকে গোল হয়ে বসেছেন সব। একটা ধার নিয়ে বসেছিল অর্চনা আর বরুণা। মায়ের হয়তো টেবিলের মাঝামাঝি বসার ইচ্ছা ছিল, কিন্তু মেয়েরা বসে পড়েছে দেখে বরুণার পাশে এসেই বসলেন তিনি। টেবিল ঘুরে তাদের উল্টো দিকে কয়েকটা আসন খালি, কেউ তখনও আসেননি হয়তো। খাবার টেবিলের প্রধান আলোচনা ছেলে মিন্টু ভবিষ্যতে কোন লাইনে যাবে আর কি পড়বে। ছেলে আর ছেলের বন্ধুরাও হাঁ করে সেই আলোচনা শুনছে। বরুণার ভালো লাগছিল না। অর্চনা অন্যদিকে তাকাতেই সে টুক করে তার
প্লেটের কাটলেটটা নিজের প্লেটে তুলে নিল। অর্চনা দেখে ফেলে হাসি চেপে ভ্রুকুটি করে তাকালো তার দিকে। বরুণা চাপা গলায় বলল, তুই আর একটা চেনে না। দুই বোনে এমনি চলতো বোধহয়। ঠিক সেই সময় নতুন আগন্তুকের আবির্ভাব, আর তাকে দেখার সঙ্গে সঙ্গেই অর্চনা প্রায় হাঁ। বাসের সেই লোকটা, বাসের মতোই তেমনই সাদাসিধে বেশ বাস, এইরকম পরিবেশে একেবারে বেমানান। মিন্টুর বাবা উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালেন, আসুন মিস্টার মিত্র, আপনি কিন্তু লেট। এবার বসে যান। লেট হওয়ার দরুন মিস্টার মিত্রের কিছুমাত্র কুণ্ঠা দেখা গেল না। হাসি মুখে সে মিন্টুর দিকে এগিয়ে গেল। অর্চনা বরুণার কানে কানে যোগাযোগের বৈচিত্র্যটা জ্ঞাপন করতেই সেই যুগপৎ আনন্দ আর বিস্ময়ে আগন্তুকের দিকে চেয়ে দুই চোখের বিশ্লেষণের কাজটা সেরে নিল। লোকটা তখন মিন্টুর পিঠ চাপড়ে দিচ্ছে। আনন্দ মিশ্রিত উত্তেজনায় বরুণা মাকে ফিসফিস করে বলল, মা মা, দিদির বাসের সেই গুন্ডা। মিসেস বাসু আগে লোকটাকে এক নজর দেখেছেন কি দেখেননি, এবারে ভালো করে দেখায় মন দিলেন। মিন্টুর কাছ থেকে এগিয়ে গিয়ে লোকটা তখন খালি আসনের একটাতে বসল। অর্চনা বরুণার ঠিক উল্টো দিকে নয়, কিছুটা আড়াআড়ি। মিসেস বাসুর দৃষ্টিও সেইখানেই এসে থামল। এইরকম বেশভূষার একটা লোক এখানে কেন, সেটাও বোধ করি তার কাছে বিস্ময় একটু। এদিকে অর্চনা আর বরুণাও চেয়ে আছে। সকলের অগোচরেই ছোট্ট প্রহসনের সূচনা একটু। খাবারের প্লেট কাছে টানতে গিয়ে ওধারে অর্চনার চোখে লোকটার চোখ পড়ল। অর্চনা খাবারের প্লেটে দৃষ্টি নামালো, কিন্তু বরুণার সেই কাণ্ডজ্ঞান নেই। হাঁ করে সে আরেকটি দুর্লভ খাদ্যবস্তুই দেখছে যেন। খেতে খেতে লোকটি আরও দু একবার দেখল তাদের। কিছু স্মরণ করতে চেষ্টা করছে বোঝা যায়। অর্চনার সঙ্গে আর একবার চোখাচোখি হতেই সামনের দিকে ঝুঁকে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? ওখানে ওভাবে প্রশ্ন নিক্ষেপ করা সুশোভন নয়। দু একজন প্রৌঢ় এবং প্রৌঢ়া হাসি গোপন করে গেল। না দেখে থাকলেও দেখার লোভটা যেন স্বাভাবিক, সেটা তারাও অস্বীকার করেন না। এটা তারা প্রাথমিক আলাপের চেষ্টা বলেই ধরে নিলেন। অর্চনা অত দূর থেকে হঠাৎ এইভাবে আক্রান্ত হয়ে বিব্রত মুখে মাথা নাড়ল, অর্থাৎ মনে পড়ছে না। মিসেস বাসু ভুরু কোঁচকালেন। বরুণা চাপা পুলকে দিদিকে বেশ করে চিমটি কাটল একটা। ওদিকে টেবিলের আলোচনাটা মিন্টুর ভবিষ্যতের দিকেই ঘুরেছে আবার। এক ভদ্রলোক মিন্টুর বাবাকে পরামর্শ দিলেন, আপনি এক কাজ করুন মিস্টার খাস্তগির, এই বিএ পাশ করিয়ে ওকে সোজা আইএএসে বসিয়ে দিন। তার পাশের মহিলাটির তাতে আবার আপত্তি। তিনি মত প্রকাশ করলেন, ওই চাকরিতে আছে কি, আইএসসি পাশ করিয়ে ওকে বরং ডাক্তারি পড়তে দিন। এধার থেকে এক ভদ্রলোক মন্তব্য করলেন, ডাক্তারি থেকে আজকাল ইঞ্জিনিয়ারিং ভালো, কিন্তু পাশ করে একবার বাইরে ঘুরে এলেই ব্রাইট ফিউচার। বরুণা দেখল তার দর্শনীয় লোকটা খাওয়া ফেলে হাঁ করে মতামত শুনছে। পাশ থেকে এবার তার মা বলে উঠলেন, আমি বলি কি ইলা, আইএসসি পাশ করিয়ে মিন্টুকে তুমি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে দিয়ে দাও। আমার সেই বোনপোকে তো জানো, ওই তো বয়স, এর মধ্যেই কত বড় অফিসার। নতুন কিছু বলেছেন। মিসেস বাসু অন্তর্তুষ্টিতে সকলের দিকে তাকালেন। আর শুধু বরুণা নয়, অর্চনাও দেখল এবারে ওই লোকটার নীরব বিস্ময় আর কৌতুকের কেন্দ্র তাদের মা। এতজনের পরামর্শের মধ্যে পড়ে মিন্টুর বাবাকেও একটু চিন্তিত দেখা গেল। তিনি বললেন, তাই তো, এ এক সমস্যা, কিন্তু সমস্যা সমাধানের জন্য একটি লোক উপস্থিত আছেন এখানে, সেটা খেয়াল ছিল না।
মিস্টার মিত্র, অমন চুপচাপ কেন? আপনি তো বলবেন। সকলের চোখ এদিকে আকৃষ্ট হতে মিন্টুর বাবা আবার বললেন, ও একে তো আপনারা চেনেন না বোধহয় কেউই। ইনি প্রফেসর সুখেন্দু মিত্র। মিন্টু যে প্রথম হতে পেরেছে সে তো ওরই হাত যশ। প্রশংসা শুনেও হাত যশস্বী লোকটা তেমন প্রীত হয়েছে মনে হলো না অর্চনার। বরুণা ফিসফিস করে মাকে আবার বলল, মা, গুন্ডা নয়, প্রফেসর। মিসেস বাসু প্রায় আত্মগত মন্তব্য করলেন, মাস্টারের চেয়ে গুন্ডা ভালো। সকলেরই খাওয়া প্রায় শেষ। সুখেন্দু মিত্র ঝুঁকে দেখল মিন্টুরাও হাত গুটিয়ে বসে আছে। বাপের কথার জবাব না দিয়ে ছেলের উদ্দেশ্যেই আগে বলল, তোমাদের তো খাওয়া হয়ে গেছে দেখছি মিন্টু বাবু। ভালো ভালো দুটো বই এনেছি তোমার জন্য, পড়ার টেবিলে আছে, দেখোগে যাও, আর বন্ধুদেরকেও নিয়ে যাও। এইরকম একটা অবতরণিকা অপ্রত্যাশিত। মিন্টুরা বেরিয়ে গেল। অভ্যাগতরা একটু যেন অস্বস্তি বোধ করতে লাগলেন। এইবার ছেলের বাপের দিকে ঘুরল সুখেন্দু মিত্র, হেসেই বলল, পরীক্ষায় প্রথম হওয়াটা যে বিশেষ কিছু সেটা ও এভাবে না জানলেই ভালো হতো। মিন্টু আইএসসি পড়বে আপাতত, এর বেশি ভাবা দরকার আছে বলে তো আমার মনে হয় না। সকলেরই একটু আধটু অপ্রতিভ অভিব্যক্তি। কালচারের সংজ্ঞায় প্রতিবাদ সৌজন্য বিরোধী, কাজেই এই রকম শুনতে তেমন অভ্যস্ত নয় কেউই। বরুণা প্রথমে হাঁ, তার এবারের চিমটি খেয়ে অর্চনা অস্ফুট শব্দ করে উঠল একটু। অসহিষ্ণু মিসেস বাসুর ঠোঁট দুটো একবার নড়ল শুধু। অশ্রুত উক্তি, কাজেই শোনা গেল না। নিচের ঘরে টেবিলের একদিকে বসে কাগজ কলম নিয়ে নিবিষ্ট একাগ্রতায় সাইকেল রিকশার ব্যবসা বাড়ানোর স্কিম ছকে যাচ্ছে অর্চনা বরুণার দাদা বিজন। ব্যবসা অনেক দিনই করেছে, স্কিমও নতুন নয়, তবে এতদিনে সেটা কিছুটা পরিণতির মুখে এসেছে। টাকার আশ্বাস কিছুটা পেয়েছে, তাই স্কিম করার একাগ্রতাও বেড়েছে। তার সামনে চেয়ারে বসে তেমনই মন দিয়ে ঘরের কড়িকাঠ দেখছে ননীমাধব। বিজনের অগোচরে এক আধবার ঘড়িও দেখছে। ইউনিভার্সিটি 4টে ছুটি হলেও মোটরে বড়জোর আসতে লাগে আধ ঘন্টা, তার মানে এখনও আধ ঘন্টার ধাক্কা। গতকাল ছুটির দিনটা মাটি হয়েছে। ফ্যাক্টরি থেকে টেলিফোনে বরুণার অনুমতি চেয়েছিল থিয়েটারের টিকিট কাটবে কিনা। অনুমতিটা আসলে কার দরকার সেটা বরুণাও ভালো জানে, তবু দিদিকে জিজ্ঞাসা না করেই সাফ জবাব দিয়েছে কোনো আশা নেই, কাল ইলামাসির বাড়িতে পার্টি। আবার ছুটির দিন আসতে 6টা দিন। ঘরের কোণে ইজি চেয়ারে গা ঢেলে দিয়ে নিবিষ্ট চিত্তে একটা নতুন উপন্যাসে ডুবে আছে বিজনের স্ত্রী ইন্দ্রাণী দেবী, সংক্ষেপে রানু বৌদি। কি একটা কাজে বিজন ফ্যাক্টরি থেকে আগেই বেরিয়েছিল। ননীমাধবকে বলে গিয়েছিল সে যেন 3:30 বাড়ি আসে। জরুরি আলোচনাটা সেখানে বসেই হবে। ননীমাধব 3:30 না এসে 3টে এসেছিল। ইউনিভার্সিটি তো কত কারণেই ছুটি থাকে, বরাত ভালো থাকলে আজও ছুটি থাকতে বাধা কি? বিজুদা আসার আগে আধ ঘন্টা সময় পাওয়া যাবে তাহলে। কিন্তু বরাত ভালো নেই। এসে শুনল ইউনিভার্সিটি খোলা। বাড়িতে আর কেউ না থাকায় দাশু রানু বৌদিকে খবর দিয়েছে। ফলে অনিচ্ছা সত্ত্বেও রানু দেবীকে বই হাতে করিয়ে উঠে আসতে হয়েছে। গল্পের বই হাতে পেলে আহার নিদ্রা ঘুচে যায় মহিলার, তার উপর তেমনই বই এটা। আগুন আগুন, ডবল আগুনের তাপ বোধহয় অনেক দূর পৌঁছেছে। বিজনের সাড়া পেয়ে শান্তির নিঃশ্বাস ফেলে অতিথি আপ্যায়নের দায় শেষ করে ইজি চেয়ারে আশ্রয় নিয়েছে। এখানে নিরাপদ। ওপরের ঘরে ঘরে এক্ষুনি শাশুড়ি ঠাকুরুন টহল দেবেন। তার হাতে বই দেখলে সকলেরই চোখ টাটায়,
অবশ্য আবার আগুনে ঝাঁপ দেবার আগে দাশুকে খাবার আর চায়ের নির্দেশ দিয়ে এসেছে, নইলে পাঠে বিঘ্ন ঘটবে জানা কথাই। খানিকক্ষণ হলো দুজনের সামনেই খাবার রেখে গেছে দাশু। এবারে ট্রেতে চা এনে দেখে খাবারের প্লেট ছোঁয়াও হয়নি। সকলের অগোচরে একটা নীরব অভিব্যক্তি সম্পন্ন করে ব্যবসায়ী দুটিকে সচেতন করাবে আশায় দাশু যার দিকে ফিরে তাকালো সে আরও অনেক দূরে। মলাটের গায়ে ডবল আগুন থেকে ত্রস্তে দাশু এদিকেই ফিরল আবার। তারপর গলা দিয়ে একটা ফ্যাঁসফ্যাঁসে শব্দ বার করে নীরবতার ব্যাঘাত ঘটালো। বিরক্ত মুখে বিজন মুখ তুলে তাকালো। রেখে যা। চা রেখে দাশুর প্রস্থান। এই সুযোগে ননীমাধব নড়ে চড়ে বসে খাবারের প্লেটটা কাছে টেনে নিয়ে গেল, কিন্তু হলো না। বিজনের লেখার কাজ শেষ হয়েছে। ব্যবসার বর্তমান এবং ভবিষ্যতের চিত্রটা এঁকে ফেলে টাকার অঙ্কটা মোটামুটি হিসাব করে ফেলেছে। বলল, আচ্ছা শোনো। ননীমাধব শোনার জন্য হাত গুটিয়ে নিল। এখন আমাদের এই সাইকেল রিক্সার প্রোডাকশন ডেইলি ধরো 3টে। ননীমাধব চিন্তা করলো একটা। 3.5ও ধরতে পারো। ওই 3.5 ছাড়ো তো, 3টেই। আমাদের করতে হবে ডেইলি কম করে 10খানা। তাহলে লোক বাড়াতে হবে অন্তত 3 গুণ। ফ্যাক্টরির স্পেস চাই 2 গুণ। আর এই মেশিনপত্রের লিস্ট এগুলো তো আনাতেই হবে। সব খরচা ফেলেছি দেখো, আপাতত 30,000 টাকার নিচে হবে না। স্কিমটা নিয়ে গিয়ে তোমার বাবাকে বেশ বুঝিয়ে টাকার কথাটা বলো। টাকার অঙ্কটা শুনে ননীমাধব একটা ঠোক গিলল। তাহলে বলেই ফেলি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এরপর আর যত দেরি হবে তত ক্ষতিপূরণের মতো করেই খাবারের ডিশটা হাতের কাছে টেনে নিল সে। কিন্তু এবারে তার সেই চেষ্টায়ও ব্যাঘাত ঘটল। ননীমাধব আমতা আমতা করে বলল, আচ্ছা বিজুদা, টার্গেটটা একেবারেই 10টা না করে আমরা যদি এখন 6টা করি। 6টা? 10টা তো কিছুই নয়। নতুন প্ল্যানে হাজার হাজার মাইল রাস্তা হচ্ছে, সর্বত্রই তো সাইকেল রিক্সা চলবে। যে রেটে ডিমান্ড বাড়ছে, এই দাঁড়াও দেখাই। রানু, আমার সেই চারটার। থেমে গেল। স্ত্রী এ রাজ্যে নেই। বিরক্ত মুখে নিজেই চেয়ার ঠেলে উঠে চারটার প্ল্যান আনতে বেরিয়ে গেল সে। বড় একটা নিঃশ্বাস ফেলে এবারে নানাবিধ খাবারের ডিশটা সামনে টেনে আনলো। চা তো জুড়িয়ে জল, কিন্তু খাওয়া আজ কপালে বোধহয় লেখা নেই। বাইরের বারান্দা ধরে টক টক জুতোর শব্দ শোনা গেল। বলা বাহুল্য সেই শব্দ কোনো পুরুষ চরণের নয়। ননীমাধবের মুখের রং বদলায় সঙ্গে সঙ্গে। খাবার ছেড়ে তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বার করল সে, কিন্তু সেটা মুখ পর্যন্ত পৌঁছানোর আগেই দোরগোড়ায় যে এসে দাঁড়িয়েছে সে বরুণা। বরুণা জানান দিল, দিদি নয়, আমি। হ্যাঁ, এই রুমালটা পকেটে। বরুণা ঘরে ঢুকে সরাসরি দাদার চেয়ারে বসে পড়ল। ঝুঁকে বৌদির হাতের বইখানার নাম পড়ে ছোটোখাটো মুখভঙ্গি করল একটা। তারপর ননীমাধবের দিকে তাকালো। ননীমাধব জিজ্ঞাসা করল, কাল পার্টিতে গেছিলে? তাকে দেখে এই রসদটা পরিবেশন করার আগ্রহেই বরুণার ঘরে ঢোকা। সোৎসাহে জবাব দিল, হ্যাঁ, আর কি কাণ্ড জানেন? পার্টিতে সেই বাসের গুন্ডা, সেই। ননীমাধব ত্রস্তে মাথা নাড়ল, অর্থাৎ বুঝেছে। গলা নামিয়ে বরুণা হতাশ ভঙ্গিতে যোগ করল, সে কিন্তু গুন্ডা নয়, প্রফেসর। মা অবশ্য বলে প্রফেসরের থেকে গুন্ডা ভালো। চেয়ারে ঠেস দিয়ে আরও একটু জুড়ে দিল, সাইকেল রিক্সাওয়ালাও বোধহয় ভালো। মানে সে কি সেখানে ছিল? শুধু ছিল, জাঁকিয়েছিল। আমাদের সঙ্গে কত খাতির হয়ে গেল। আর দিদি তো সারাক্ষণ তার সঙ্গেই গল্প সল্প করল। বাইরে গাড়ি দাঁড়ানোর শব্দ। বিজুদা হয়তো হাতের কাছে কাগজপত্র খুঁজে পায়নি।
ননীমাধব মনে মনে প্রার্থনা করল চট করে যেন না পায়, কারণ এইবারের শব্দটা আর ভুল হবার নয়। বরুণাও সেই শব্দের উদ্দেশ্যে একটা অর্থপূর্ণ ইঙ্গিত করল, অর্থাৎ ওই আসছে। ননীমাধবের হাতটা আপনা থেকেই পকেটে গিয়ে ঢুকলো আবার। অর্চনাই দরজার কাছ থেকে এক পলক সকলকে দেখে নিয়ে হাসি মুখেই বৌদির পিছনে এসে দাঁড়ালো, বইখানা দেখল, তারপর একটু গম্ভীর হয়ে এগিয়ে এসে ইজি চেয়ারের হাতলের ওপরেই বসল। রানু দেবীর হুঁশ এতক্ষণে ফিরল। আহা, আগুন নিভিয়ে ফেললাম। বিব্রত হলেও রানু দেবীর চোখের সামনেই জবাব মজুদ। ননীমাধবের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, কি মশাই, আগুন নিভেছে? ননীমাধব বিগলিত। এরপরেই হাতের রুমাল মুখে না উঠে থাকে কি করে? দেখা দেখি বরুণাও গম্ভীর মুখে তার রুমাল বার করে মুখ মুছতে লাগলো। হাসি চেপে অর্চনা ভ্রুকুটি করে তাকালো তার দিকে। এই, তুই ওখানে কি করছিস রে? রুমাল নামিয়ে বরুণা ধীরে সুস্থে জবাব দিল, কালকের পার্টিতে সেই গুন্ডা প্রফেসরের সঙ্গে তোর কেমন ভাব হয়ে গেছে, ননীদাকে সেই কথাই বলছিলাম। রাগতে গিয়েও অর্চনা হেসে ফেলল। ননীমাধব এতক্ষণে কথা বলার ফুরসত পেল। আজ এত দেরিতে ছুটি যে? রানু দেবী যোগ করল, ভারী অন্যায়, ভারী অন্যায়। অর্চনা হাসি মুখে ফিরেই ননীমাধবকেই জিজ্ঞাসা করল, আপনার এত সকাল সকাল ছুটি যে? ফ্যাক্টরি তো 5টা পর্যন্ত। ননীমাধব জবাব হাতড়ে পাওয়ার আগেই রসভঙ্গের মতো মূর্তিমান জবাবটি এসে হাজির। বিজন হাতের কাছে সত্যিই কাগজপত্রগুলো না পেয়ে বিলক্ষণ বিরক্ত, তার ওপর এরা। বরুণা অবশ্য জিভ কামড়ে তৎক্ষণাতে উঠে পড়েছে, তবু রেহাই পেল না। বিজন বলল, কাজের সময় সবাই এখানে কেন? বাড়িতে আর জায়গা নেই, যা পালা। অর্চনা উঠে দাঁড়িয়ে দাদার বিরক্তি আর ব্যস্ততা নিরীক্ষণ করল একটু, তারপর টিপ্পনি কাটল, বাবা, সাইকেল রিক্সাতেই এই এরোপ্লেন হলে না জানি কি হতো। বরুণা ননীমাধবের কাছে যেমন ঠাট্টাই করুক, ফাঁক পেলে এবারে সেই লোকটার সঙ্গে একটু যোগাযোগের বাসনা হয়তো মনে মনে অর্চনারও ছিল। লোকটার আচরণে মা স্পষ্টই ক্ষুব্ধ হয়েছিলেন বলে দোষ কাটানোর জন্য সেদিনই ইলা মাসি তার ঢালা প্রশংসা করেছেন মায়ের কাছে। বলেছেন আজকালকার দিনে ছেলেটি রত্ন বিশেষ, 1 কাঁড়ি টাকা খরচ করলেও এই রকম লোক নাকি মেলে না। এরপর ইলামাসি যখন অনুযোগ করবেন এই নিয়ে, তখন সে নাকি ভয়ানক অপ্রস্তুত হবে। অর্চনার একটু আধটু কৌতূহল ইলামাসির প্রশংসা শুনে বোধহয় নয়। ঘরে বাইরে ইউনিভার্সিটিতে ওর সামনের পুরুষের সলজ্জ বা বিব্রত মূর্তি অনেক দেখেছে, আর তাদের চোরা কটাক্ষ তো এখন আর বেঁধেও না। কিন্তু এই লোকটার রূঢ় সবলতার একটু ভিন্ন আবেদন, যে কারণে এরা সব প্রায় করুণার পাত্র, তার বিপরীত কারণেই এই লোকটির প্রতি একটুখানি বিপরীত কৌতূহল। বাসে রেশারেশি করে ওর পাশে বসার 5-7 দিনের মধ্যে কোথায় দেখেছে স্মরণ করতে না পারার নিরাসক্ততাও রমণী মনের নিভৃতে একটু লেগেছিল কিনা বলা যায় না। অর্চনা অন্যরকম দেখেই অভ্যস্ত, কিন্তু এইসব সূক্ষ্ম অনুভূতির ব্যাপার অবচেতন মনেই প্রচ্ছন্ন ছিল। ইউনিভার্সিটির পথে পরিচিত বাস স্টপের সামনে এসে 1-8বার শুধু লক্ষ্য করেছে মানুষটাকে দেখা যায় কি না। দেখা গেলে কি করবে অর্চনা নিজেও জানে না। পরপর 2 দিনের 1 দিনও দেখেনি। আগে বা পরে ক্লাস থাকতে পারে, তাছাড়া মিনিটে মিনিটে বাস, দেখা না হওয়াও অস্বাভাবিক নয়। 3য় দিনে দেখল 1 হাতে বুকের সঙ্গে ঠেকানো 1 গাদা বই, অন্য হাতে বড় সড়ো পোর্টফোলিও ব্যাগ একটা, 2 হাতে জোড়া, বাসের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে।
গাড়িটা আচমকা পাশে ব্রেক কষে দাঁড়িয়ে যেতেই প্রায় আঁতকে উঠেছিল। ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপের আগেই অর্চনা দরজা খুলে দিয়ে ডাকল, আসুন। মায়ের পাল্লায় পড়ে বছরে একটা করে পাড়ার অভিজাত ক্লাবের সাংস্কৃতিক অভিনয়ে যোগ দিতে হয়। আসরে একবার নেমে পড়লে অর্চনা আলগা সংকোচের বড় ধার ধারে না, কিন্তু যাকে ডাকল তার অবস্থা নয়নাভিরাম। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে। আসুন। যে মেজাজের মানুষই হোক, সেই মুহূর্তে সুখেন্দু মিত্রের সংকটাপন্ন অবস্থা। কি করবে ভেবে না পেয়ে বিব্রত মুখে আহ্বানকারিনীর দিকেই তাকালো সে। পিছনে একটা বাস আটকে পড়ে হর্ন বাজিয়ে বিরক্তি ঘোষণা করল। অর্চনা বলল, তাড়াতাড়ি উঠুন, এটা বাস স্টপ। বেগতিক দেখে সুখেন্দু মিত্র উঠেই পড়ল। গাড়ি চলল। অর্চনা ধারে সরে গেছে। সেদিকে চেয়ে সুখেন্দু মিত্র আরও একটু বিব্রত। এভাবে টেনে তোলার পর পার্শ্ববর্তিনীর সাধারণ আলাপের ইচ্ছেটুকুও নেই যেন। এইরকম একটা বিড়ম্বনার মধ্যে সে কখনো পড়েনি। একটু বাদেই অর্চনা নিষ্পৃহ দৃষ্টিতে ফিরে তাকালো। কিছু যেন স্মরণ করতে চেষ্টা করে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? নিরুপায় সুখেন্দু মিত্র এবার হাসতে লাগল। অর্চনা হাসি মুখে ঘুরে বসল একটু। এই কাণ্ড করে বসার পরে সহজতাই স্বাভাবিক। বলল, গাড়িতে উঠতে চাইছিলেন না কেন? বাসের ভিড় ঠেলতেই ভালো লাগে বুঝি? তাই বা পারতেন কি করে, দুহাতি তো জোড়া। সেদিনের বাসের ব্যাপারটা মনে পড়তেই সুখেন্দু মিত্র জোরে জোরে হেসে উঠল। তারপর আলাপটা অন্যদিকে ঘোরাবার জন্য তার হাতের বইগুলোর দিকে চেয়ে জিজ্ঞাসা করল, আপনি পড়েন? ভদ্রলোক কলেজের প্রফেসর, তাই বোধ হয় আলাপের এই বিষয়বস্তু তেমন পছন্দ হলো না অর্চনার। বইগুলোর কোলের ওপর থেকে পাশে আড়াল করে জবাব দিল, না, আমার বোন পড়ে। বোনটিকেও সেদিনের পার্টিতে একপাশে দেখেছিল মনে পড়ছে। কি ভেবে আবারও জিজ্ঞাসা করল, আপনার বোন কি পড়েন? আইএ। সুখেন্দু কৌতুক অনুভব করছে বেশ। টয়েনবি আজকাল তাহলে আইএতে পড়ানো হয়? আমাদের সময় তো ওটা এমএতে পড়ানো হতো। সেদিন মিন্টুদের বাড়িতে শুনলাম ডক্টর জিএন বাসু আপনার বাবা। হ্যাঁ, বাবাকে আপনি চেনেন নাকি? ছেলে পড়াই আর তার নাম জানবো না? তবে তার ছাত্র না হলেও তাকে চেনার আমার একটা বিশেষ কারণ ঘটেছিল। অনেককাল আগের কথা, এখন বোধহয় তার মনেও নেই। কি হয়েছিল বলুন তো? না না, তেমন কিছু নয়। আপনি ইউনিভার্সিটিতে যাবেন তো? আমি একটু এদিকেই নামবো। আজ ভালোই আসা গেল। আপনার বাবাকে প্রণাম দেবেন। চিনলে চিনতেও পারেন, খুবই চিনতেন। একদিন আসুন না আমাদের বাড়ি, বাবার সঙ্গে দেখা হবে। আসবেন? হ্যাঁ, ঠিক আছে, আসাই যায়। আসবে বলেই মনে হলো, কারণ বাড়ির ঠিকানাও সে নিয়ে রাখল। কিন্তু আসেনি বলেই অর্চনাও আর বাসস্টপের মোড়ে গাড়ি থামায়নি। পাছে দেখা হয় তাই রাস্তার উল্টো দিকে মুখ ফিরিয়ে বাসস্টপটা পেরিয়ে গেছে। অবশ্য সেই দিনই সে কলেজ থেকে ফিরে বাবাকে সুখেন্দু মিত্রের কথা জিজ্ঞাসা করেছিল, আর তার ফলে মায়ের হাতে ধরা পড়ে নাজেহাল। বাবা একটা কিছু লিখছিলেন, অন্যমনস্কও ছিলেন। অর্চনা তার লেখার টেবিলেই পা ঝুলিয়ে বসে পড়ে সরাসরি জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা, তুমি সুখেন্দু মিত্র বলে কাউকে চিনতে? বাবা মনে করতে পারেননি। তাকে খুব চেনে শুনেই অর্চনা ভদ্রলোককে বাড়িতে আমন্ত্রণ করেছে। এখন বাবা তাকে আদৌ না চিনলে মেয়ের নিজেরও একটু সংকোচের ব্যাপার। অর্চনা তাই চেনাতে চেষ্টা করেছে, বলেছে, একজন প্রফেসর তোমাকে খুব চেনেন, বললেন তোমার ছাত্র না হলেও অনেকদিন আগে কি একটা ব্যাপারে তোমার সঙ্গে খুব আলাপ হয়েছিল।
কিন্তু এর পরেও ডক্টর বাসুর মনে পড়েনি। কিন্তু এই নিয়ে যে আবার আরেক ঝামেলায় পড়তে হবে অর্চনা জানবে কি করে? মা ওদিকে ওর জন্যই অপেক্ষা করছিলেন এতক্ষণ। এক বান্ধবীর বাড়ি যাবেন, মেয়েকেও নিয়ে যাবেন কথা দিয়েছেন। নিজে সাজসজ্জা করে প্রস্তুত হয়েই ছিলেন। মেয়েকে বাপের ঘরে ঢুকতে দেখে প্রস্তুত হবার জন্য তাড়া দিতে এসে তাদের জিজ্ঞাসাবাদ শুনলেন। বলা বাহুল্য, শুনে খুব একটা প্রীত হলেন না। তার সঙ্গে তোর আলাপটা হলো কখন? হ্যাঁ? অর্চনা প্রায় চমকেই ফিরে তাকিয়েছিল। তারপর বিব্রত মুখে জবাব দিয়েছে, না না, আলাপ হবে কেন? ইউনিভার্সিটি যাবার মুখে দেখা হয়ে গেল। তুই তো গাড়িতে গেছিলি। হ্যাঁ, রাস্তায় খুব ভিড় ছিল। ভদ্রলোক একেবারে ঠায় দাঁড়িয়েছিলেন। এদিক থেকেই তো বাসে ওঠেন কি না? অকুলে কুল পেয়েছে। মায়ের সাজসজ্জার দিকে চোখ গেছে। তাড়াতাড়ি কাছে এসে সাগ্রহে জিজ্ঞাসা করেছে, বাহ, কি সুন্দর দেখাচ্ছে মা তোমাকে। তুমি কোথাও বেরোচ্ছ? মুশকিল আসান। সঙ্গে সঙ্গে মেয়েকে তাড়া দেওয়ার কথাটা তার মনে পড়েছে, আর প্রীতও হয়েছেন একটু। থাক, তাড়াতাড়ি নিজে একটু সুন্দর হয়ে নে এবার। মিতার ওখানে 5টায় যাব, কথা দিয়েছি। 5টা তো এখানেই বাজল। তক্ষুনি রেডি হবার উৎসাহে অর্চনা পালিয়ে বেঁচেছিল। কেন মরতে চেনাতে গিয়েছিল বাবাকে, সেই ভেবে ওই লোকটার উপরেই তার রাগ হচ্ছিল। ডক্টর বাসু সেদিন অর্চনার মুখে শুনে স্মরণ করতে না পারলেও লোকটিকে চিনতেন যে খুবই, সেটা এমন করে প্রকাশ হবে অর্চনা ভাবেনি। এমন মজার ব্যাপার আর যেন হয় না। কলকাতা শহরে জল হয়। জল হলে অনেক রাস্তা জলমগ্ন হয়, আর তখন অনেক রাস্তার মাঝখানেই যানবাহন অচল হয়। সেই অবস্থায় পড়লে অনেকেরই মেজাজ বিগড়োয়। পরিচিত কারোর সঙ্গে দেখা হয়ে গেলে বিধাতার চক্রান্ত সম্বন্ধে অথবা রাস্তাঘাটের দুরবস্থা সম্বন্ধে তিক্ত অভিযোগও শোনা যায়, কিন্তু লজ্জায় কারোর মাথা কাটা যায় না বোধ হয়। মিসেস বাসুর সেদিন লজ্জায় মাথা কাটাই গিয়েছিল। তাদের গাড়িটা যে নতুন নয়, সেই দুর্বলতা আর ক্ষোভ ছিল বলেই তার মনে হয়েছে। পথচারীরা পুরনো গাড়ির অচল অবস্থা দেখে মনে মনে হাসছে। তার ধারণা শুধু ড্রাইভারের কাণ্ডজ্ঞানহীনতার ফলেই এই দুর্ভোগ। তাই প্রথম অসহিষ্ণুতার ঝড়টা সেই বেচারার ওপর দিয়েই গেল। গাড়ির দুধারে বসে অর্চনা আর তার মা, মাঝখানে বাবা, সামনে বিজন আর ননী মাধব। ছুটির দিনে মার্কেট থেকে ফেরার পথেই এই বিড়ম্বনা। রাস্তা জলে থই থই। দূরে দূরে আরও 2-1টা মোটর আটকেছে। এই গাড়ির চাকা এখনও অর্ধেকের বেশি জলের নিচে। জল এখনও টিপটিপ করে পড়ছে, কিন্তু গাড়ি নড়ে না। ড্রাইভার বিরস বদনে বনেট খুলে টুকটাক তদারক করে এসেও গাড়ি নড়াতে পারল না। অর্চনা ভয়ে ভয়ে একবার মায়ের মুখের দিকে তাকাচ্ছে আর ভাবছে ড্রাইভারের কপালে আজ আরও কিছু আছে। মিসেস বাসু ঝাঁঝিয়ে উঠলেন, কি হলো, গাড়ি কি চলবে না? এভাবেই তাহলে বসে থাকে সমস্ত দিন? ये रास्ते में तुमको कौन आने बोला? সুপারিশের আশায় ভিজে চুপসানো অবস্থায় বেচারা ড্রাইভার বিজনের দিকে তাকালো, কিন্তু তারও মুখে রাজ্যের বিরক্তি। শুধু ননী মাধবেরই বোধহয় খারাপ লাগছে না খুব একটা, কিন্তু মুখভাবে সেটা প্রকাশ করার নয়। স্ত্রীর কোপ থেকে ড্রাইভারকে আগলাতে চেষ্টা করলেন ডক্টর বাসু। বললেন, আরে ওকে কেন বকছো সেই থেকে? ও কি করে জানবে এর মধ্যে এতখানি জল জমে যাবে? তুমি থামো তো। ড্রাইভারি করছে আর ওর জানে না যে কোথায় কতটা জল জমবে? তুমি আর তোমার এই ড্রাইভারি জানো না, আর সকলেই জানে। দেখতা ক্যা হ্যায়, আদমি বোলাও। অসীম বিরক্তিতে নিজেই ফুটপাথের দিকে চেয়ে হাঁক দিলেন, কুলি কুলি। মহিলাটি যেখানে উপস্থিত গাড়িতে আর সকলেরই সেখানে প্রায় নীরব দর্শকের ভূমিকা। দাদা আর তার পাশের মূর্তিটির ওপরেই বেশি রাগ হচ্ছে অর্চনার।
একটা ব্যবস্থা কিছু করলেও তো পারে। মায়ের এই উগ্র কণ্ঠস্বরে রাস্তার লোকগুলো যে ফিরে ফিরে তাকাচ্ছে। শুধু রাস্তার লোকগুলো নয়, আর একজনও ফিরে তাকিয়েছে। আধভেজা অবস্থায় ওদিকের গাড়ি বারান্দার নিচে দাঁড়িয়েছিল। অর্চনা হঠাৎ খুশি আবার অপ্রস্তুত। সুখেন্দু মিত্র তাদের দেখে হাসি মুখে এগিয়ে এলো। অর্চনা হাসতে গিয়েও মায়ের মূর্তি স্মরণ করে থমকে গেল। তাড়াতাড়ি বাবার দৃষ্টি আকর্ষণ করল সে। বাবা! আঙুল দিয়ে বাইরের আগন্তুকটিকে দেখিয়ে দিল। জলের উপর দিয়েই জুতো শুদ্ধ পা চালিয়ে গাড়ির দিকে আসছে সে। মিসেস বাসু অপ্রসন্ন স্বগতোক্তি করে উঠলেন, লজ্জায় একেবারে মাথা কাটা গেল আমার। গাড়ির কাছে এসে সুখেন্দু মিত্র সকলের উদ্দেশ্যেই দুহাত জুড়ে নমস্কার জানালো। প্রতি নমস্কারের জন্য হাত তুলতে গিয়েও ডক্টর বাসু বিস্মিত নেত্রে তাকালেন তার দিকে। চিনতে চেষ্টা করলেন, আপনি তুমি সুখেন্দু না? হ্যাঁ স্যার। আরে, তুই আমাকে এই সুখেন্দুর কথা বলছিলি? আরে, ওকে চিনব না কেন? কি কাণ্ড! যেন অর্চনাই দোষী। কিন্তু তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছ যে। না স্যার, আমি তো আগেই ভিজেছি। সামনের সিটে দুজনও ঘাড় ফিরিয়েছে। পরম উৎসাহে স্ত্রীর দিকে তাকালেন ডক্টর বাসু। আরে, তোমার মনে নেই সেই যে একবার ছেলেগুলো স্ট্রাইক করেছিল জোট বেঁধে? আমি চাকরি রিজাইন করতে যাচ্ছিলাম। এই সুখেন্দু সব দিক সামলে নিল। ভুলে গেছো কি বিপদে পড়েছিলাম? আর এখন জলে পড়ে আছে। তোমার এই ড্রাইভার দিয়ে কিন্তু আর চলবে না। দোষটা যে গাড়ির নয় ড্রাইভারের, সেটাই শোনালেন কিনা তিনিই জানেন। ডক্টর বাসু বস্তু জগতে ফিরলেন। বিব্রত মুখে হাসতেই চেষ্টা করলেন, এই কি মুশকিল দেখো, ড্রাইভার আবার ইনি হচ্ছে আমার স্ত্রী। সুখেন্দু জানালো সেদিন ছাত্রের বাড়িতে তাকে দেখেছিল, কিন্তু মিসেস বাসু শুনলেন না বোধহয়। ড্রাইভারের খোঁজেই তার উষ্ণ দৃষ্টি অন্যত্র প্রসারিত। ডক্টর বাসু হৃষ্টচিত্তে সামনে দুজনের সঙ্গেও পরিচয় করিয়ে দিলেন। জলে পড়ার লজ্জা বা দুর্ভাবনা তার তেমন নেই। এ আমার ছেলে বিজন আর ননী মাধব, আমাদের আত্মীয়েরই মতো। এই দুজনে জয়েন্টলি একটা সাইকেল রিক্সার ব্যবসা করছে। বিজনের মনে হলো বাবা যেভাবে বললেন কথাটা যেন হাস্যকর কিছুই করেছে তারা। প্রতি নমস্কারের হাত তুলল কি তুলল না। সামনের দিকে ফিরে এতক্ষণে সেও বিষম বিরক্তি সহকারে মন্তব্য করল, ড্রাইভারটা একটা আস্ত ইডিয়েট। ননীমাধব অবশ্য হাত তুলেছে, নমস্কার করেছে, আর ডক্টর বাসুর হাস্যোক্তির সঙ্গে সঙ্গে হেসেওছে। তারপর ভালো করে লোকটাকে নিরীক্ষণ করেছে। ডক্টর বাসু একদা স্নেহভাজন লোকটির খোঁজ খবর নিতে ব্যস্ত। তা বলো সুখেন্দু, কি করছো তুমি আজকাল? এবার অর্চনাই স্মরণ করিয়ে দিল, বারে সেদিন তোমাকে বললাম না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলি। তুমিও তো মাস্টারি করছো। কোন কলেজে? বেশ বেশ, তুমিও এই রাস্তায় নিলে শেষ পর্যন্ত। ভালো করনি। মাস্টাররা কিন্তু আজকাল নোবডির দলে। আনন্দ দেখে অর্চনাই শুধু বুঝল মাস্টারি করছে শুনে বাবা সব থেকে খুশি। আর মাস্টারি ছাড়া অন্য সকলকেই যে নিজে তিনি নোবডি মনে করেন সেটাও ভালোই জানে। কিন্তু মায়ের জন্যই অর্চনা স্বস্তি বোধ করছে না। কথাবার্তা না বলে চুপ করে রয়েছে। লোকটি হাসি মুখে বারবার তার দিকে তাকাচ্ছে দেখেও এতদিনে একবার বাড়ি না আসার অনুযোগটা করে ওঠা গেল না। একে দেখে বাবা এতটা খুশি হবে তাও ভাবেননি। তিনি খোঁজ খবর নিচ্ছেন তখনও। তা কি এদিকেই থাকো? এই কাছে? কোথায়? কত নম্বর বাড়ি বলো তো? যেন তিনি নিজেই যাবেন একবার দেখা করতে। ননীমাধব তখনও ফিরে তাকাচ্ছে এদিকে। অর্চনার চোখেও চোখ পড়ছে। অর্চনা নিরীহ মুখে চেষ্টা করছে যাতে না পড়ে। মা আর দাদার নীরব ধৈর্যচ্যুতির শেষ অবস্থায় দেখা গেল ড্রাইভার গাড়ি ঠেলার জন্য দুটো লোক এনে হাজির করেছে।
ড্রাইভার স্টিয়ারিংয়ে বসল। লোক দুটো পিছনে ঠেলতে গেল। ডক্টর বাসু সুখেন্দুকে বললেন, বড় খুশি হলাম, একদিন এসো কিন্তু আমাদের বাড়ি। এসো। কিন্তু এই জললীলার শেষ দৃশ্যটি বাকি তখনও। গাড়ির দু হাতও নড়ার ইচ্ছে দেখা গেল না। একে গাড়িটা নেহাত ছোট নয়, তার উপর ড্রাইভার নিয়ে ভিতরে 6 জন লোক বসে। বারদুই চেষ্টা করেই পিছনের লোক দুটো হাল ছাড়ল। সুখেন্দু দাঁড়িয়ে দেখছিল। হাত গোটাতে গোটাতে বিজন আর ননীমাধবের উদ্দেশ্যে বলল, দুজনে হবে কেন, আসুন আমরাও একটু ঠেলে দিই। প্রস্তাব শুনে গাড়ির সকলেই হকচকিয়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগল, শুধু ডক্টর বাসু ছাড়া। তিনি সানন্দে বিস্ময় প্রকাশ করলেন, তোমরা আরে জানা, ব্যবসা তো খুব করিস, গায়ে কেমন জোর হয়েছে দেখি। অর্চনারও মজা লাগছে, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে প্রায় শঙ্কিত। নিরুপায় বিরক্তিতে বিজন গাড়ি থেকে জলে নামল। ননীমাধব নড়ে চড়ে পিছনের দিকে তাকাতে অর্চনা মাকে বাবার আড়াল করে ইশারায় বলতে চাইল, আর বসে কেন, নামুন। ননীমাধব বীরের মতো নেমে পড়ল। তারা দুজন গাড়ির ওপাশ থেকে ঠেলছে, অর্থাৎ মিসেস বাসুর দিক থেকে পিছনে কুলি দুজন আর এপাশে সুখেন্দু। অর্চনা মহা আনন্দে একবার তাকে আর একবার স্বপার্টনার দাদাকে দেখছে। ডক্টর বাসু উৎফুল্ল হাসে স্ত্রীর দিকে তা ফিরে তাকাতেই মিসেস বাসু সরসে রাস্তার দিকে মুখ ঘুরিয়ে নিলেন। সঙ্গে সঙ্গে সেদিক থেকে একটা চলন্ত লরি একেবারে চান করিয়ে দিয়ে গেল বিজন আর ননীমাধবকে। জলের ঝাপটা বাঁচাতে গিয়ে মিসেস বাসু স্বামীর গায়ে ওপরে এসে পড়লেন। ওদিকে কিম্ভূত কিমাকার অবস্থা বিজন আর ননীমাধবের। সারা পথ মিসেস বাসু রাগে গজগজ করতে করতে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তাই ফুলল। সেই থেকে বিজনের হাঁচি, কাশি আর জ্বর ভাব। একবার গার্গেলের জন্য 3 বার করে গরম জল করতে করতে দাশুও মহাবিরক্ত। গা হাত পা টেপা আর নভেল পড়া দুটোই একসঙ্গে করতে গিয়ে রানু দেবীও অনেকবার ধমক খেয়েছে। তার হাঁচির দমকে দাশুর হাতের গ্লাস থেকে কবার গরম জল চলকে পড়েছে ঠিক নেই। হাঁচির ভয়ে অতঃপর সন্তর্পণেই ঘরে ঢুকেছে সে। বিজন তিক্ত বিরক্ত। কি ওটা? গরম জল, ফেলে দে। নভেলের আশা বিসর্জন দিয়ে রানু দেবী ভয়ে ভয়ে 2 হাত লাগিয়েছেন। ফেলে দেবে কেন? হ্যাঁ, গরম জল খাবে বললে যে। তুমি উপন্যাস পড়ো। এই দাশু, ওটা রেখে এদিকে আয়, গা হাত পা একটু টিপে দে তো। উফ, হাত পা গেল একবারে। কোথাকার কি একটা 3rd ক্লাস লোক। হ্যাঁ, গাটা টিপে দে একটু। কোথাকার একটা 3rd ক্লাস লোক, সে বলল আর 1 গলা জলে নেমে গাড়ি ঠেলতে হলো। যার কথায় 1 গলা জলে নেমে গাড়ি ঠেলা, তাকেও খুব একটা রেহাই দেননি তার গৃহিণীটি। নিরুপায় মুখে ডক্টর বাসু বসে চুরুট টেনেছেন আর স্ত্রীর তর্জন শুনেছেন। এর ওপর ননীমাধবেরও জ্বর হয়েছে শুনে নতুন করে আর 1 দফা শোনাতে বসলেন তিনি। তোমার জন্য, শুধু তোমার জন্য, বুঝলে? 3 দিন ধরে বিছানায় পড়ে কাতরাচ্ছে ছেলেটা, আর ওদিকে ননীমাধবেরও জ্বর। কে না কে বলল, অমনি হুট করে ছেলে দুটোকে তুমি জলে নামিয়ে দিলে। ওরা কি এসব কোনোদিন করেছে? ডক্টর বাসুও শেষে বিরক্ত হয়ে পাল্টা জবাব দিয়েছেন, আরে বাবা, জ্বর হয়েছে, সেরে যাবে। আমি ভাবছি আমাদের জন্য ওই পরের ছেলেটির আবার অসুখ বিসুখ করলো কিনা। কি ঠিকানাটা বলেছিল? ড্রাইভারকে একবার পাঠিয়ে দাও না, খবর নিয়ে আসুক। জবাবে মিসেস বাসু একটা উগ্র দৃষ্টি নিক্ষেপ করে প্রস্থান করেছেন। ডক্টর বাসু জানতেন না, ড্রাইভারকে পাঠিয়ে নয়, সকলের অগোচরে ড্রাইভারকে নিয়ে একজন খবর করতেই গেছে। একজন নয়, 2 জন। বরুণাও গেছে। শুধু তাই নয়,
বরুণাই ইন্ধন জুগিয়ে নিয়ে গেছে তার দিদিকে। সব শুনে আসল ফুর্তিটা তারই হয়েছিল। এমন কাণ্ডটা নিজের চোখে দেখা হলো না বলে আফসোসের আর শেষ নেই। এর আগে বাসস্টপ থেকে দিদির সেই লোকটাকে গাড়িতে তুলে নেওয়ার সমাচার শুনেও বোধহয় এত আনন্দ আর নিজের অনুপস্থিতির দরুন এত দুঃখ হয়নি। আগের সেই খবর শুনে সেও লোকটার জন্য উৎসুকভাবে দিন কত প্রতীক্ষা করেছিল। আসেনি দেখে দিদিকে জ্বালাতেও ছাড়েনি। বলেছে, এমন রসকর্ষণ্য লোকের পাশে বসা কেন? আর তুই বা কোন মুখে তাকে সেদিক গাড়িতে এনে তুললি, বাড়ি আসার জন্য সাধলি রে? বেশ হয়েছে, খুব জব্দ। কিন্তু এবারে আর ঔৎসুক্য চাপতে পারেনি। বারবার পরামর্শ দিয়েছে, নিশ্চয়ই বিছানায় পড়েছে, চল না একটিবার দেখে আসি, কাছেই তো। অর্চনা ভ্রুকুটি করেছে। বিছানায় পড়ে থাকলে কি করবি? সেবা করবি তুই? না না, সেবা করবো কেন? তোকে দেখলেই বিছানা থেকে লাফিয়ে উঠবে। চল না, খেয়ে ফেলবে না তো তোকে। বাড়ি কাছে হলেও একেবারে কাছে নয়, তবে মোটরে সামান্য সময়ই লাগলো। লক্ষ্যের কাছাকাছি এসে বরুণাই আবার নিরুদ্যম একটু। একটা বিষয় মনে ছিল না, এখন মনে পড়েছে, তাই চুপ করেও থাকতে পারেনি। এই ভদ্রলোক আবার প্রফেসর যে রে, আমি আইএ পড়ি জানে? বেরিয়ে পড়ে অর্চনার সংকোচ গেছে। জবাব দিল, খুব জানে। মোটরে বসে সেদিন সারাক্ষণ তোর কথাই তো জিজ্ঞাসা করছিল। তোদের কলেজে এবার মাস্টারির চেষ্টা করছে এখন। রাস্তার উপর ছোট বাড়িটা খুঁজতে হলো না। দরজার গায়ে লেটার বক্সের নাম আর নম্বর লেখা। অর্চনার নির্দেশে ড্রাইভার নেমে গিয়ে কড়া নাড়ল। সঙ্গে সঙ্গে দরজা খুলে যে বাইরে এলো সে স্বয়ং সুখেন্দু মিত্রই। খুব সম্ভবত বেরুচ্ছিল। গাড়িতে আরোহিণী দুজনকে দেখে অবাক, তাড়াতাড়ি এগিয়ে এলো। অর্চনা নেমে দাঁড়ালো। লোকটা সুস্থ শরীরে নিজেই হাজির দেখে তারও বিসদৃশ লাগছে একটু। আপনি? এই দেখতে এলাম, বাড়িতে তো 3 দিন ধরে হ্যাঁচো ম্যাচো চলছে। আপনি কেমন আছেন তাই দেখতে এলাম। কেন? প্রথমে হঠাৎ বুঝে ওঠেনি, তারপরেই মনে পড়ে হাসতে লাগলো। সেদিনের সেই জলে ওদের শরীর খারাপ হয়েছে বুঝি? রীতিমতো। আপনি ভালো আছেন তো একবারও গেলেন না কেন? বাবা ওদিকে তো ভেবে ভেবে অস্থির, ভাবছেন আপনার আবার কিছু হয়েছে নাকি। না না, আমি ভালোই আছি। ভিতরে ডেকে বসতে বলবে কিনা ভাবছে। এইরকম অতিথি আপ্যায়নের বৈচিত্র্যে পড়তে হয়নি কখনো। পিসিমার পর্যন্ত গঙ্গা স্নান সেরে ফেরার নাম নেই, আর সে যাচ্ছিল চা ফুরিয়েছে চা কিনতে। অতএব একটু চাও দেওয়া যাবে না, কিংবা এদের বসিয়ে আবার চা আনতে যেতে হবে। কিন্তু না ডাকাটা নিতান্তই অভদ্রতা। বরুণা এবং অর্চনা দুজনের উদ্দেশ্যেই বলল, আসুন না, ভেতরে আসুন। পিসিমা অবশ্য বাড়ি নেই, এখনই এসে পড়বেন। বোঝাই গেল বাড়ির কর্ত্রী পিসিমা, এবং তিনি ছাড়া ওদের সঙ্গে কথা কইতে পারে এমন আর কেউ নেই। পিসিমা থাকুন আর নাই থাকুন, অর্চনা সরাসরি বাড়ি গিয়ে ঢুকতে রাজি নয়। তাড়াতাড়ি বাধা দিল, না না, আমরা এমনি একবার দেখতে এলাম। বাড়িতে হয়তো এতক্ষণে খুঁজছে আমাদের। আপনি কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, আসলে চা শেষ হয়ে গেছে, আমি চা আনতে যাচ্ছিলাম। ও, আপনি চলুন না আমাদের বাড়ি, বাবা খুব খুশি হবেন। আপত্তি যে নেই সেটা মুখ দেখেই বোঝা গেল। ভিতরের কারোর উদ্দেশ্যে দরজা বন্ধ করতে বলে গাড়ির সামনের আসনে বসতে গেল সে। অর্চনা বাধা দিল, আপনি পিছনে বসুন, আমি সামনে বসছি। ঠিক আছে। দরজা খুলে সুখেন্দু ড্রাইভারের পাশে বসে পড়ল। গাড়ি বাড়ির পথ ধরতে হাসি চেপে অর্চনা বরুণার দিকে তাকালো। বরুণা যতটা সম্ভব নির্বিকার মুখে রাস্তা দেখছে, আর দিদিটা যে ওর থেকেও অনেক বেশি মানুষ হয়ে গেছে গম্ভীর পুলকে মনে মনে তাই ভাবছে। সামনের দিকে চোখ ফিরিয়ে অর্চনা জিজ্ঞাসা করল, একে চেনেন? সুখেন্দু মিত্র ঘুরে একটু বসল,
তারপর বরুণাকে দেখে নিয়ে বলল, আপনার বোন? হ্যাঁ, বরুণা। আপনি কলেজের প্রফেসর, আর ও মোটে আইএ পড়ে। বড় লজ্জায় পড়ে গেছে। সুখেন্দু হেসে উঠল। সে সামনের দিকে চোখ ফেরাতেই বরুণার রামচিমটি। অর্চনা একটা কাতরোক্তি করে ছদ্ম কোপে জোরেই ধমকে উঠল, এই লাগে না? আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসেছেন, যদি গল্প পাঠ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।